যখন পুলিশ মমতা ব্যানার্জির হাতে থাকবে না এমন সময় তদন্ত হওয়া উচিত। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। অন্য লোকের ক্ষেত্রে যা হয়েছে, যেমন শাহজাহান ইডির উপর হামলা করেছে, জেলে পড়ছে, মমতা ব্যানার্জিকেও একইভাবে আইনের আওতায় আনা উচিত। সেটা কবে হবে, কখন হবে, টাইম উইল স্পিক। শাহজাহানের ক্ষেত্রেও সময় লেগেছিল, মমতা খালার ক্ষেত্রেও টাইম লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, শুভেন্দু অধিকারী কিন্তু আজকে ভয়ঙ্কর একটা কথা বলে দিলেন। ভয়ঙ্কর কিন্তু একটা রণকৌশল বদলের কথা তিনি খোলসা করে দিলেন যে এত যে মামলা, এত যে তদন্ত ইডি সিবিআইয়ের শাসক দলের বিভিন্ন নেতা নেত্রীদের বিরুদ্ধে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই সব মামলার ভবিষ্যৎ কি সেইটা নিয়ে তো আমাদের বারবার প্রশ্ন রয়েছে, মানুষের বারবার প্রশ্ন রয়েছে যে আদৌ এই সব মামলার তদন্ত কি কোনোদিন শেষ হবে? আর তদন্ত শেষে কি আদৌ কোনোদিন এই সব দুর্নীতির মাথাদের ধরা হবে, জেলে ঢোকানো হবে? এই প্রশ্নেরই উত্তর এদিন কোথাও যেন ঘুরিয়ে শুভেন্দু অধিকারী দিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে আসলে এই সব তদন্ত, এই সব মামলার ভবিষ্যৎ কি হতে চলেছে। আর এ নিয়ে মন্তব্য করতে গিয়েই শুভেন্দু অধিকারীর কথাতে কোথাও যেন একটা ইঙ্গিত পাওয়া গেল। আর সেই ইঙ্গিতটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জেল যাত্রার কথা বলেন, সেই জেল যাত্রার একটা প্রস্তুতি শুভেন্দু অধিকারী কোথাও যেন শুরু করে দিয়েছেন। 26-এর বিধানসভা ভোটে যদি সত্যি এবার বিজেপি ক্ষমতায় আসে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেসব মামলা, সেই সব মামলার শেষ পরিণতি কি হবে সেটা শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিচ্ছেন। এবং সেটা বলতে গিয়েই কিন্তু শুভেন্দু অধিকারী কোথাও যেন ঘুরিয়ে এটা বলে দিচ্ছেন যে পিসি ভাইপোর কি করে জেল যাত্রা হবে সেটার প্রস্তুতি এরই মধ্যে ইডি সিবিআই নিতে শুরু করেছে। বন্ধুরা, আপনারা জানেন যে এদিন আইপ্যাক মামলা সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে। সুপ্রিম কোর্টে এদিন ইডির আইনজীবী নতুন করে সময় চেয়েছে, আর তার ফলে কিন্তু এদিন সুপ্রিম কোর্ট এই আইপ্যাক মামলা রীতিমতো 18 মার্চ পিছিয়ে দিয়েছে। এখন কথা যেটা হচ্ছে যে এর আগে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল তিনি অসুস্থ ছিলেন বলে মামলা পিছিয়ে গিয়েছিল। তার আগে 2 তারিখে ইডি এই বলে মামলা পিছিয়ে দিয়েছিল যে রাজ্য সরকার যে এফিডেভিট জমা করেছে সেই এফিডেভিট তারা ভালো করে পড়ে দেখতে চায়। আর এদিন অর্থাৎ আজকে বুধবার সুপ্রিম কোর্টে ইডি এটা জানিয়ে দিল যে সেই রাজ্য সরকারের হলফনামা তাদের পড়া হয়ে গেছে, কিন্তু তার পাল্টা জবাব এবার তারা দিতে চায়। এখন এইখানে দাঁড়িয়ে যেটা প্রশ্ন উঠতে পারে যে ইডি ইচ্ছে করে সময়টা পিছিয়ে দিচ্ছে না তো? ইচ্ছে করে এই মামলার শুনানি পেছনের দিকে ঠেলে দিচ্ছে না তো? আর ঠিক এইটা নিয়েই যখন শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা প্রশ্ন করলেন, শুভেন্দু অধিকারী সেই ভয়ঙ্কর কথাটা বলে দিলেন। কি সেই ভয়ঙ্কর কথা? বন্ধুরা, শুভেন্দু অধিকারীর কথাতেই শুনুন। ঠিক করছে, আটঘাট বেঁধে করছে। এবং আমি মনে করি ওদের স্ট্র্যাটেজি কি আমি জানি না, আমি ইডির লয়ারও নই আর সুপ্রিম কোর্টের জাজও নই। আর এই আইপ্যাক বা ফাইল এবং মোবাইল ফোন চুরি করা মমতা ব্যানার্জিরও আমি স্পোক্সপারসন নই। আমি পরিষ্কার, আমি যেটা চাই বিরোধী দলনেতা হিসেবে এবং এই বাংলার একজন নাগরিক হিসেবে, যখন পুলিশ মমতা ব্যানার্জির হাতে থাকবে না এমন সময় তদন্ত হওয়া উচিত। নইলে আবার তদন্তকারীদের উপরে আক্রমণ করবে। শুধু মমতা ব্যানার্জি নিজে আক্রমণ করতে যাননি, তার সঙ্গে রাজীব কুমার ছিলেন, মনোজ বার্মা ছিলেন, বিধাননগরের ওই তখন ছিল মুকেশ ছিল। এরা জোট বেঁধে গেছিল সেদিন। এবং যার বিরুদ্ধে এফআইআর এর নাম আছে প্রিয়ব্রত বলে একজন ডিসি সাউথ আইপিএস, তিনিও ছিলেন। এখন যদি আপনি তদন্ত করতে আসেন, মমতা ব্যানার্জি আবার সুপ্রতিম সরকার আর পীযূষ পান্ডেকে নিয়ে তিনি আবার হামলা করবেন, আবার পুলিশকে দিয়ে হামলা করবেন। অতএব টাইম উইল স্পিক। আমার মনে হয়েছে আইনি লড়াইতে আটঘাট বেঁধে ইডি এগোচ্ছে। উই আর হোপফুল, কারণ প্রকাশ্য দিবালোকে সব ক্যামেরার সামনে
ফাইলগুলো হাতে নিয়ে বলেছিলেন আমি কাড়িয়ে নিয়ে এলাম। তো নিজেই চোর স্বীকার করেছে নিজে যে আমি চুরি করেছি। অতএব আজকে যদি আমার বাড়িতে 3 বার সিআইডি পাঠিয়েছে, আমি বাড়িতে থাকি না, আমার বাবা মা ওকে চা বিস্কুট খাইয়েছে, ফিতা নিয়ে গেছিল মাপতেও দিয়েছে, তা আমি যদি সিআইডির অফিসারকে চাঁটি মারতাম তাহলে আমি কি বাইরে থাকতাম? এ দেশের আইন সবার জন্য সমান, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। অন্য লোকের ক্ষেত্রে যা হয়েছে, যেমন শাহজাহান ইডির উপর হামলা করেছে, জেলে পড়ছে, মমতা ব্যানার্জিকেও একইভাবে আইনের আওতায় আনা উচিত। সেটা কবে হবে, কখন হবে, টাইম উইল স্পিক। শাহজাহানের ক্ষেত্রেও সময় লেগেছিল, মমতা খালার ক্ষেত্রেও টাইম লাগে। কমিশনের বিশেষ পর্যবেক্ষককে আক্রমণ করেছেন অভিষেক ব্যানার্জি। সি মুরুগানের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ চ্যাট এরকম একটা হোয়াটসঅ্যাপ চ্যাট দিলে পোস্ট করেছেন স্ক্রিনশট। এবং বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ একটা কথাই বলবো, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, এখন লাঞ্চে প্রায় 11 লাখ চলে গেছে, আর ফাইনাল ভোটার লিস্ট যখন হবে তখন সূর্য ডুববে, বিকালের চার সঙ্গে বিস্কিট বা সিঙ্গাড়া থাকবে, তারপরে তৃণমূল বলবে আর ভোটে লড়বো না। তৃণমূল তো বলছে আপনাদের ভোটারও বাদ দেবে, আপনাদের ফেভারিট যে ওদের আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে না, আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে না। ওদের তাহলে অসুবিধা কি? আমাদের ভোটার যদি বাদ যায়, ওদের তো খুশি থাকা উচিত, খুশি থাকা উচিত। এত টুইট মুইট, সুপ্রিম কোর্ট, কালো চাদর, অমুক তমুক, ভূত সাজা, এত দরকার নেই। প্রত্যেকদিন চিৎকার চেঁচামেচি করছেন নবান্নতে বসে, এত কিছু করার দরকার নেই। পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায়, ঠিক সেইভাবে লাফাচ্ছেন কেন? চিন্তা করতে হবে না। কমিশন সাসপেন্ড একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার তালিকায় থাকবে না, এরাই তৃণমূলের ভোট ব্যাংক। কমিশন সাসপেন্ড করছেন, মুখ্যমন্ত্রী বলছেন তাদের পুরস্কৃত করবেন। মুখ্যমন্ত্রী ভাবছেন যে আমি ফিরে আসবো, ফিরে এসে পুরস্কৃত করব। বিহারে 432 জন বিএলও এবং এইআরও জেলে আছেন, বেল পায়নি। এই সেকশনটা পড়ে নেবেন, এই সেকশনে বেল হয় না। যাদের এফআইআর করেছে তাদেরকে অ্যান্টিসিপেটরি বেল চাইতে হবে, অ্যান্টিসিপেটরি বেল চাইলে এই সেকশনে বেল হয় না। সেকশন 32 হ্যাঁ, এতে বেল হয় না, পরিষ্কার কথা। বিহারে যারা এসআইআর এর সময় 2 নম্বরই করেছিল, এমন 432 বিএলও এইআরও জেলের মধ্যে আছে টিল নাও। ভদ্রভাবে কাজ করুন। এখন বলছেন ওনারা বলেছেন তাই করেছে, কে বলেছে সেটা জানিয়ে দিন ইলেকশন কমিশন, দিয়ে বলুন আমাদের ক্ষমা করুন। বলতে তো হবে। ডিএম যদি অরবিন্দ মিনা বলে থাকে, তার নাম বলতে হবে, ক্যানিং এর বিডিওকে, এইআরওকে। আর অরবিন্দ মিনাকে বলতে হবে আমাকে নন্দিনী চক্রবর্তী বলেছে, নন্দিনী চক্রবর্তীকে বলতে হবে আমাকে মমতা ব্যানার্জি বলেছে। বলতেই তো হবে, যতক্ষণ না বলছে ছাড়ার কোনো জায়গা নেই। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী কিন্তু এখানে অনেক কথা বললেন, কিন্তু সেই কথার মাঝে সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বললেন সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত তখনই হওয়া উচিত যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশ প্রশাসন থাকবে না। তার মানেটা কি? তার মানে শুভেন্দু অধিকারী কি বলতে চাইছেন? কখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশ প্রশাসন থাকবে না? তো বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী সেই 26-এর বিধানসভা ভোটের যে ফলাফল, সেই ফলাফলের দিকেই ইঙ্গিত করছেন যে 26-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের পতন হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর কুর্সিটা চলে যাবে, তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই যে আইপ্যাক মামলার তদন্ত, সেই তদন্তটা কিন্তু করার সবথেকে বড় সুযোগ ইডি পাবে। ইডি কিন্তু বুঝতে পেরেছে যে এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলার তদন্ত করা হয়, তাহলে কিন্তু ঘুরে ফিরে বাধার মুখে পড়তে হবে, পুলিশ প্রশাসনের বাধার মুখে পড়তে হবে। এবং একজন মুখ্যমন্ত্রী যেহেতু সাংবিধানিক পদ, সেই সাংবিধানিক পদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা কিন্তু অত সহজ হবে না। আর সেই চেয়ারেরই ক্ষমতার কিন্তু সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মামলার ক্ষেত্রে নিয়েছেন বলে কিন্তু দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফলে শুভেন্দু অধিকারীর যেটা বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বাগে পেতে হয়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি জেলে ঢোকাতে হয়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তখনই তদন্ত করতে হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকবে না, অর্থাৎ পুলিশ প্রশাসন পাশে থাকবে না। আর সেই সময় কবে আসবে সেটা সময়ই বলবে।
অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিলেন যে ২৬-এর বিধানসভা ভোটের পর যদি বিজেপির সরকার হয় তাহলেই কিন্তু আসল খেলা শুরু হবে, আসল তদন্ত শুরু করবে ইডি সিবিআই। আর সেটা যে অনেকটাই রণকৌশলের পরিবর্তন সেটা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইদানিং কিন্তু ইডি সিবিআই তার যেসব তদন্ত সেই সব তদন্ত কিন্তু খুব একটা করছে না। বিরোধীরা বারবার যেটা দাবি করেন যে ভোট এলেই ইডি সিবিআই সক্রিয় হয়ে যায়, ঘুম থেকে জেগে যায়, এবার ২৬-এর বিধানসভা ভোটের আগে কিন্তু সেটা তেমন দেখা যাচ্ছে না। আর এখানেই অনেকের মনে যেটা প্রশ্ন উঠেছিল যে তাহলে এই সব মামলার কি হবে, যেভাবে বারবার সুপ্রিম কোর্টে এই আইপ্যাক মামলা মানে সেই যে ইডির হাত থেকে ফাইল ছিনিয়ে নেওয়ার মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটার কি হবে। তো শুভেন্দু অধিকারী কিন্তু সেই খেলাটা এদিন পরিষ্কার করে দিলেন যে কেন ইডি একটু ধীরে খেলতে চাইছে, কেন ইডি সিবিআই বিভিন্ন মামলার ক্ষেত্রে ধীরে চলর নীতি নিয়েছে। তা সে কয়লা পাচার মামলার কথাই বলুন কিংবা গরু পাচার মামলা, সেই সঙ্গে আরও যত সব মামলা রয়েছে সমস্ত মামলাতেই কোথাও যেন ইডি সিবিআই ধীরে চলার নীতি নিয়েছে। আর এই ধীরে চলার নীতিটা কিসের কারণে সেটাই যেন শুভেন্দু অধিকারী এদিন তার মন্তব্যে কিন্তু পরিষ্কার করে দিলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কুর্সি না থাকে, তিনি যদি এবার ভোটে জিততে না পারেন, মুখ্যমন্ত্রী হতে না পারেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী কি করবেন সেটা কিন্তু বলে দিলেন। আর সেটা তিনি কেন করবেন সেটাও কিন্তু তিনি বলে দিলেন যে যেভাবে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন পেছনে লেগে বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে, তার মা বাবাকে পর্যন্ত নানাভাবে হ্যারাস করেছে, তার একটা জ্বালা কিন্তু শুভেন্দু অধিকারীর মনের মধ্যে যে এখনও রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারীর এই মনের জ্বালা কোথাও যেন ইডি সিবিআইয়ের যে রণকৌশল সেই রণকৌশলের সঙ্গে মিলে যাচ্ছে। ফলে বন্ধুরা এবারের ২৬-এর বিধানসভা ভোটে কেন মমতা বন্দ্যোপাধ্যায় জেতার জন্য পাগল হয়ে গেছেন, মরিয়া হয়ে উঠেছেন সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বুঝতে পারছেন বলেই কিন্তু তিনি কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন যে যাতে এবারের ২৬-এর বিধানসভা ভোটটা তৃণমূল জিততে পারে। আর সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যেতেও যে রাজি আছেন সেটা তিনি নিজেই স্বীকার করেছেন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতো জানেন যে মুখ্যমন্ত্রিত্ব যাওয়ার পর, মুখ্যমন্ত্রীর কুর্সি যাওয়ার পর তার জন্য কি অপেক্ষা করছে। তো বন্ধুরা এ নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।